চলে গেলেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। সঙ্গীতাঙ্গনের শো, থাকবেন শ্রোতাপ্রিয় নাগরিক গায়েন হয়ে। রাজধানীতে জেকেজির মতো এবার রিজেন্ট হাসপাতালেও করোনা পরীক্ষার নামে জালিয়াতি। উত্তরা ও মিরপুরে অভিযানে আটক ৮। দেশে করোনায় আরও ৪৪ জনের মৃত্যু। করোনাকালের ঈদযাত্রা নিয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। বাসের সংখ্যা বাড়াতে চায় মালিক সমিতি। নিরুৎসাহিত করতে পারছে না ট্রেনের সংখ্যা, জানালেন মন্ত্রী। এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ। হেসে যাচ্ছেন ৩ ইউপি সদস্য, নানা অনিয়মের অভিযোগ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মারা গেছেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। কিছুক্ষণ আগে রাজশাহীতে বোর্ডের ক্লিনিকে মারা যান তিনি। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। অসীমের ডাকে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মেলোডিয়াস গায়ক এন্ড্রু কিশোর। 4 দশকের বেশি সময় ধরে রূপালী পর্দায় তার সঙ্গীতে উঠে এসেছে দুঃখ, শোক, আকুলতা, শ্রদ্ধা, সমর্পণ। আর এই সঙ্গীত দিয়েই এন্ড্রু কিশোর মানুষের মনে সঞ্চারিত করেছেন তীব্র এক বোধ। তাই স্বভাবতই তার চলে যাওয়া স্বজন হারানোর বেদনার মতোই। নিরন্তর যা কিছু তা ডুবে গিয়েও ভেসে থাকে। শূন্যে উড়াল দিলেও জাদুকরী কণ্ঠের মোহময় গায়েন থাকবেন আত্মিক স্বজন হয়ে। চর্যা পদাবলী বাংলা সাহিত্যের শুধু নয়, বাংলা গানেরও আদি উৎস। আদি থেকেই নানা বিবর্তনের ধারায় বর্তমানের যে বাংলা গান, তাতে এন্ড্রু কিশোর থাকবেন শ্রোতাপ্রিয় নাগরিক গায়েন হয়ে। বাংলা চলচ্চিত্রের বাকবদলের অন্যতম কাণ্ডারি তিনি। তার সঙ্গীতে ভর করে অনেক বাংলা চলচ্চিত্র পেয়েছে দর্শক প্রিয়তা। 1977 সালে মেইল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরে রাজকুমারী নেই গানের মধ্য দিয়ে তার প্লেব্যাকের যাত্রা শুরু। 1979 সালে মুক্তি পাওয়া প্রতিজ্ঞা সিনেমায় এক চোর চলে যায় গানে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 8 বার। জীবনের গল্প শেষ করে সবাইকেই চলে যেতে হয়, চলেও যায়। তবে আধুনিক বাংলা গানের অন্যতম শিল্পীর এই চলে যাওয়া কোনো অধ্যায়ের সমাপ্তি তো নয়, বরং মানুষের গহীন অন্দরে উচ্ছল এক পর্বের সূচনা বিন্দু। এবার করোনা প্রসঙ্গ। করোনা পরীক্ষায় জালিয়াতি শুধু জেকেজিতেই থেমে নেই। মহামারীর শুরুতে যে হাসপাতালগুলোকে কোভিড নির্দিষ্ট ঘোষণা করা হয়, সেগুলোও এখন জালিয়াতির আখড়া। দুপুরের পর রাজধানীর উত্তরার কোভিড নির্দিষ্ট রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার দায়ে আটক করা হয় 8 জনকে। রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতাল কোভিড চিকিৎসার জন্য শুরু থেকে যে কটি বেসরকারি হাসপাতাল নির্ধারিত ছিল তার অন্যতম এটি। তবে মহামারীর প্রায় 4 মাসের মাথায় খবর চিকিৎসা নয়, বরং চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানটি। করোনা নমুনা সংগ্রহ করা হলেও কোনো পরীক্ষা ছাড়াই দেয়া হতো রিপোর্ট। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে নানা অনিয়মের চিত্র। এমনকি হাসপাতালের লাইসেন্স 2014 সালের পর আর নবায়ন করেনি প্রতিষ্ঠানটি। আটককৃতরা অবশ্য কোনো দায়ী স্বীকার করেনি। তারা আমাদেরকে জিম্মি করে কাটতেছে। একদিন এক রাতের বিল আসে 38,000 টাকা। শুধুমাত্র তাকে 28 তারিখ ভর্তি করিয়েছি। একটা প্রাইভেট হসপিটাল ভেবেছিলাম যে খুব ভালো একটা থাকবে, কিন্তু এসে দেখি যে কোনো রকম এসি চলতেছে, রুম খোলা, তারপরে এখানে পিপি কেউ পরে নাই। র্যাব বলছে করোনার পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও রোগীদের কাছ থেকে 3 থেকে 3,500 টাকা করে নিত রিজেন্ট কর্তৃপক্ষ। অভিযান চলাকালে বারবার খবর পাঠানো হলেও উপস্থিত হননি হাসপাতালের চেয়ারম্যান। এরকম স্যাম্পল কালেকশন করে টেস্ট না করে তার রিপোর্ট দিয়েছে। একই সাথে আরো কিছু অপরাধ করেছে। সেটি হলো কিরকম, সেটি হচ্ছে যে তারা কিন্তু সরকারকে বলেছে যে বিনামূল্যে তারা এখানে চিকিৎসা দিচ্ছে, এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে, কিন্তু এবং বিনামূল্যে বলে সরকারের কাছ থেকে তারা ক্ষতিপূরণ চাচ্ছে, কম্পেনসেশন বা তারা 1,96,00,000 টাকা তারা। একই সময়ে রিজেন্টের মিরপুর শাখাতেও অভিযান চালায় র্যাবের আরেকটি ভ্রাম্যমাণ আদালত। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা নেই। কোভিড নন কোভিড একই কাতারে দাঁড়িয়ে বহির্বিভাগের সেবা নিচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। আবার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা। কর্তৃপক্ষ বলছেন বিষয়টি নিয়ে ভাবছেন তারা। সামাজিক দূরত্বের বালাই নেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা। এর মধ্যে চলছে এই
সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড আর নন কোভিড রোগীর একসঙ্গে সেবাদানের কার্যক্রম। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ হৃদরোগের সমস্যা নিয়ে লাইনে দাঁড়ানো, অথচ তার সামনে পেছনে দুজন করোনা টেস্ট করতে দাঁড়িয়ে। সামনে দুজন করোনা টেস্ট করতে আসে, তারা একদম আপনার কাছে, এটা আপনার কি সমস্যা হবে না? সমস্যা তো অবশ্যই হবে, আমি তো আর জানি না স্যার। এখানে কিন্তু কোভিড-19-এরও পেশেন্ট আছে, আবার আমরা যারা নর্মাল পেশেন্ট আমরাও আছি। একজন অন্যজনের গা ঘেঁষে দাঁড়ানো, কে কোন রোগে আক্রান্ত তার কোনো হদিস নেই। অসুখে অসহায় এই মানুষগুলো উপায়ন্ত না দেখে তাই অনিয়মেই গা ভাসিয়ে দিতে বাধ্য হচ্ছেন। সতর্কতা নেই, আমরা বাধ্য এইভাবেই চলবো। আলাদা করলেই ভালো হতো, কারণ করোনা রোগী আর সাধারণ রোগী এক লাইনে দাঁড়ালে ঝুঁকিটা বেড়ে যায়। আবার টিকিট নিয়ে বহির্বিভাগে অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা, নেই ডাক্তারের দেখা। ডাক্তার নাই, বসে রয়েছি, টিকিট কাউন্টারের কাছে জিজ্ঞেস করলাম, এবার আসবে না বলছে। ডাক্তার 10টা বাজে আসবে, 10টা থেকে এখন পর্যন্ত বসে রয়েছি, কোনো খবর নাই ডাক্তারের। এসব অনিয়ম নিয়ে জানতে চাইলে টনক নড়ে কর্তৃপক্ষের। তাৎক্ষণিক জবাব, একদিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে সব অনিয়ম। আমরা বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না, যার জন্য আমরা এটা কালকে থেকে এটা আলাদা করে ফেলবো। যদিও ভর্তি রোগীর বেলায় কোভিড নন কোভিড আলাদা ইউনিটে নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে হাসপাতালটি। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আরও 44 জন মারা গেলেন করোনায়। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2096 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,245টি নমুনা পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,201 জনের দেহে। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 121তম দিনে বাংলাদেশ। শুরুতে সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,245 জনে। এতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,201 জন। এ নিয়ে বাংলাদেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 1,65,618 জন। আর 24 ঘন্টায় মারা গিয়েছেন 44 জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,096 জন। আর সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 3,524 জন। 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 শনাক্ত হয়, কিন্তু 8ই মার্চ থেকে 8ই জুন পর্যন্ত অর্থাৎ 3 মাসে মোট সংক্রমিত দাঁড়িয়েছিল 68,504 জন। কিন্তু 9 জুন থেকে যদি আজকে 6 জুলাই পর্যন্ত আমরা তাকাই, এই সময়টিতে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় 1 লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। গত 7 দিনের সংক্রমণের চিত্র দেখে নেব। আমরা আসলে যেটি দেখছি যে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের যে শনাক্তের হার, সেটি কিন্তু প্রায় সব দিনই 20% আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। প্রথম 3 দিন যদিও 4,000 এবং 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিল, কিন্তু এর পরবর্তী 4 দিনে আমরা যেটি দেখছি যে মোটামুটি যে 3,000-এর আশেপাশেই কিন্তু আক্রান্ত শনাক্ত হচ্ছে। গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের একটু বয়সভিত্তিক বিভাজনের দিকে তাকাতে চাই। 70% বয়সী হলো 51 থেকে 44 জনের মধ্যে 31 জনই এই বয়স সীমার মধ্যে রয়েছেন। নিজেদের সচেতনতার মাধ্যমে সম্ভব কোভিড-19 সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে অনুমতি পেল 7টি গরুর হাট। কয়েকদিনের মধ্যে বেচাকেনা শুরু। মারাত্মক করোনা সংক্রমণের শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ঈদে গ্রামের বাড়িতে যাওয়া যাবে কিনা, পরিবহন ব্যবস্থা কেমন থাকবে, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় জনগণ। সরকারি সিদ্ধান্ত এখনো না হলেও মালিক সংগঠনগুলো বলছে যাত্রী পরিবহনের সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সংক্রমণের এই সময়ে উৎসবগুলো যেন হারিয়েছে রং। করোনা মহামারীতে 5 মাসে বাংলাদেশ। গত ঈদে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভয় তুচ্ছ করে ঝুঁকি নিয়ে ঢাকা থেকে গাঁয়ে ফিরেছেন অজস্র মানুষ। এইবার চলছে পরিবহন। আসন্ন ঈদুল আজহায় তবে কি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন সবাই? পরিকল্পনা আমাদের তৈরি হয়নি, এটা হয়তো নিশ্চয়ই আগে জানাবে, মাননীয় প্রধানমন্ত্রী আগে জানাবে। পরিবহন মালিক সমিতি বলছে ঈদে বাসের সংখ্যা না বাড়ালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন কঠিন হবে। আর ভ্রমণ নিরুৎসাহিত করতে বর্তমানে যে 17টি ট্রেন চলছে, ঈদে সেই সংখ্যা একটিও বাড়ানো হবে না বলে জানান রেলমন্ত্রী। আমাদের নতুন করে কোনো রেলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা ঈদে নেই। কোনো ধরনের অতিরিক্ত যাত্রী আমরা পরিবহন করব না। এখন যে নির্দেশনা আছে যে 50% যাত্রী নিয়ে চলাচল করার জন্য, তখন তো এই নির্দেশনাটা থাকলে আমরা 50% যাত্রী নিয়ে চলাচল করব।
লঞ্চ মালিকরা বলছেন ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলের বহু মানুষ ঢাকা ছাড়াই ঈদ মৌসুমেও তারা পাবেন না কাঙ্ক্ষিত যাত্রী। ভিড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমরা লোকসানের মুখে পড়ব। লোকসান থেকে লোকসান, এটা আগামী আরও 1-2 মাস দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ব্যবসায় ধস অব্যাহত থাকবে। পরিবহন মালিকরা বলছেন তারা অপেক্ষায় আছেন সরকারি সিদ্ধান্তের। জনস্বাস্থ্যের গুরুত্বকে প্রাধান্য দিয়ে তারা প্রস্তুত যাত্রী পরিবহনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও চট্টগ্রামে অনুমোদন পেয়েছে 3টি স্থায়ী সহ 7টি গরুর হাট। কয়েকদিনের মধ্যে শুরু হবে গরু বেচাকেনা। প্রয়োজন বিবেচনায় অনুমোদন পেতে পারে আরও কয়েকটি অস্থায়ী গরুর হাট। অথচ সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে গরুর হাট থেকে সরে আসার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা সংক্রমণে মারাত্মক সময় পার করছে বন্দরনগরী চট্টগ্রাম। সংক্রমিত রোগীর দিক থেকে রাজধানী ঢাকার পর চট্টগ্রামের অবস্থান। ইতিমধ্যে সংক্রমণের সংখ্যা 10,000-এর কাছাকাছি, আর মৃতের সংখ্যা 180। এই অবস্থায় নগরীতে স্থায়ী গরুর বাজার হিসেবে চিহ্নিত সাগরিকা, বিবিরহাট এবং মজ্জারটেকের পাশাপাশি আরও 4টি অস্থায়ী গরুর হাটকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সকলকে আহ্বান জানাবো এবং সিটি কর্পোরেশনকে বলেছি তারা যেন পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। এবার করোনা ভাইরাস সংক্রমণে বিধিনিষেধ থাকায় অস্থায়ী হাটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। আমরা এখানে কোরবানি হাটের প্রবেশ মুখে আমরা বেষ্টনী দেব এবং একাধিক এখনো যদিও হাট আমরা যারা চূড়ান্ত করি নাই, যেগুলো অস্থায়ী হাট। চট্টগ্রামে মূলত নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে গরু নিয়ে আসেন ব্যাপারীরা। দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়ে থাকে বৃহত্তর চট্টগ্রামে, যার সংখ্যা প্রায় 4 লাখের বেশি। আর এক্ষেত্রে কোরবানির আগে এই হাটবাজারগুলোতে লাখো লোকের জমায়েত ঘটে। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে হাটবাজারগুলোকে ভাইরাস মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সামনের দিনগুলোতে গরুর বাজারগুলো সংক্রমণের মাধ্যম হয়ে উঠতে পারে বলে সংখ্যা সুশীল সমাজের। এই অবস্থায় গরু বাজার ভিত্তিক বেশ কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি রক্ষা করার কোনো কথা যেটা বলা হয় এটা ভুয়া কথা। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। ওখানে যে বর্জ্য হবে এই বর্জ্যগুলোর ব্যবস্থাপনাটা একটা থাকতেই হবে। উন্নত মানের যে সমস্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আছে সেগুলোর ওখানে বিক্রির ব্যবস্থা থাকতে হবে। নগরীর 3টি স্থায়ী গরুর বাজারে প্রতিদিনে গরু ছাগল বিক্রি হলো। অস্থায়ী বাজারগুলোর ইজারা প্রক্রিয়া শেষ হলে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার এই কঠিন সময়ে ভাড়ার জন্য শিক্ষার্থীদের বাসা থেকে বের করে দেওয়া ও সার্টিফিকেট ফেলে দেয়া দণ্ডনীয় অপরাধ। এমন আচরণ চরম মানবাধিকার লঙ্ঘনও, এ মন্তব্য করেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। এদিকে অভিযুক্ত বাড়িওয়ালাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা করোনার এই মহামারীর সময়ে এই নগরের নাগরিকরা কতটা সংকটময় মুহূর্ত পার করছে তার বড় উদাহরণ হতে পারে ভাড়ার জন্য কখনো পরিবার, কখনো বা শিক্ষার্থীদের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনা। ঢাকায় বসবাস করেন এমন নাগরিকদের নিয়ে কাজ করেন বিভিন্ন সংগঠন। তাদের তথ্য মতে ঢাকায় 15 লাখ মেস রয়েছে, যেখানে প্রায় 20 লাখ শিক্ষার্থী ভাড়া থাকেন, যাদের ভাড়া বাবদ মাসিক গুনতে হয় সর্বনিম্ন 3,000 থেকে সর্বোচ্চ 14,000 টাকা পর্যন্ত। সম্প্রতি ভাড়ার জন্য শিক্ষার্থীদের বাসা থেকে বের করে দেওয়া সহ সার্টিফিকেট ফেলে দেওয়ার ঘটনায় রাস্তায় নেমেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একটা সার্টিফিকেট হারিয়ে গেলে 3 মাস 4 মাস পর্যন্ত ঘুরতে হয়, টাকা দিতে হয়। আগামী 24 ঘন্টার মধ্যে যদি কাঞ্চনকে গ্রেফতার করা না হয় তাহলে গোটা বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে আমরা একদম কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দিব। শিক্ষার্থীদের সঙ্গে বাড়িওয়ালাদের এমন আচরণ শুধু আইন নয়, মানবাধিকার লঙ্ঘন বলছেন মানবাধিকার কর্মীরা। আইনের দৃষ্টিকোণ থেকে কেউ যদি চুক্তি বরখেলাপ করে তাকে জোর করে বাইর করে দেওয়া যায় না, তাকে আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। আইনজীবীরা বলছেন এমন ঘটনা আগেই মোকাবেলা করা সম্ভব ছিল যদি করোনা সংক্রমণ আইনের সঙ্গে রাজধানীর ভাড়াটিয়াদের এই বিষয়টি আইনে যুক্ত করা হতো। সংক্রামক আইনে এরকম একটা বিধান করা হতো, বিশেষজ্ঞ কমিটি যদি এটি বলতেন যে সমস্ত ভাড়াটিয়া বাড়িওয়ালা যেভাবে আছেন সেইভাবেই থাকবেন, এখানে কাউকে বাসা থেকে বের করা যাবে না, যিনি করেছেন তাকে কিন্তু সংক্রামক আইনেই সাজা দেওয়া যেত। গত 1 জুলাই রাতে ধানমন্ডির এক বাড়িওয়ালা ভাড়ার জন্য শিক্ষার্থীদের বাসা থেকে বের করে দেওয়ার পাশাপাশি মূল্যবান সনদ ময়লার ভাগাড়ে ফেলে দেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট LGSPর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
আসিম পাটুরি ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণে ঢালাইয়ে রডের বদলে ব্যবহার করা হয়েছে বাঁশ। আবার কেউ কেউ রড বাঁশ কোনোটাই দেননি। প্রাথমিক তদন্তে মিলেছে সত্যতাও। ফেঁসে যাচ্ছেন 3 ইউপি সদস্য। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। 2018-19 অর্থবছরের এলজিএসপির বরাদ্দ থেকে আসিম পাটুলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে 2 লাখ টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মাণ করছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী। ড্রেনের নিচের ঢালাইয়ে তিনি রডের বদলে ব্যবহার করেছেন বাঁশ। বাঁশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতের আধারে ঢালাই ভেঙে বাঁশ সরিয়ে ফেলে ইউপি সদস্যের লোকজন। এদিকে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা ড্রেনের 300 মিটারের মধ্যে এই ড্রেনটিতে রড ছাড়াই ঢালাই দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন নির্মাণ করছেন এটি। 6 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ইউপি সদস্য হালিমা খাতুনও করেছেন একই কাজ। মেম্বারে কইলে মেম্বার আঙ্গরে দাবার মারে এগর চূড়ান্ত একটা বিচার দাবি করতেছে, আর কিছু না। অভিযুক্ত ইউপি সদস্যের 2 জন স্বীকার করেছেন তারা ভুল করেছেন। বাস ওই যে জামান মিল আছে এই পরিষদে, হ্যাঁ দায়িত্ব আছি, হ্যাঁ দিস। আমার তোর কইছে না যে নিচে রড দিয়ে লাগবে, আমি বুঝছি না। এলজিএসপির কর্মকর্তারা জানান উন্নয়ন কাজের অনিয়মে 3 জন ইউপি সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর জেলা প্রশাসক জানালেন জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবে ডিজাইন প্রাক্কলন একই, কিন্তু বটম স্ল্যাবে রড ব্যবহার করা হয়নি। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ফুলবাড়িয়া উপজেলার 13 ইউনিয়নের প্রত্যেকটিতে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নে এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে গত অর্থবছরে গড়ে 26 থেকে 27 লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চলতি মাসের মধ্যেই দেশের 31টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে প্রত্যন্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের একটি বড় অংশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। আজহার লিমনের রিপোর্ট। কিভাবে ডায়াগনোসিস করি আমাদের ক্লিনিক্যাল ল্যাবে? গেল 1 মাস ধরে অনলাইনে ক্লাস করছেন মুগদা মেডিকেল কলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী নম্রতা। তবে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে 3 দিন শুধুমাত্র তাত্ত্বিক ক্লাসগুলোই হচ্ছে, উপস্থিতিও অনেক কম। ক্লাসে যেমন আমাদের কোনো কিছু না বুঝতে পারলে আমরা সাথে সাথে দাঁড়ায় কোশ্চেন করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে ওনারা ঠিকমতো বের করতে পারে না যে কার কি সমস্যা। সাধারণ ছুটি শুরু হওয়ার পর দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই তালা ঝুলছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে। 2 মাস আগে অনলাইনে ক্লাস নেওয়ার একটি সিদ্ধান্ত হলেও বাস্তবে তা এখনও শুরু হয়নি। আবার যেসব বিশ্ববিদ্যালয় এরই মধ্যে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছেন তারাও পড়ছেন প্রযুক্তিগত নানা জটিলতায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7টি কলেজের কিছু বিভাগে শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ করে লাইভের মাধ্যমে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে চলছে ভার্চুয়াল ক্লাস। মহামারী পরিস্থিতি শান্ত হওয়া সাপেক্ষে আসছে বছরের জানুয়ারিতে সেমিস্টার পরীক্ষা নেওয়ার লক্ষ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। আমরা যারা ঢাকায় আছি তারা তো ভালো ক্লাস করতে পারছি, কিন্তু যারা গ্রামে থাকে তাদের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়। শিক্ষকরা বলছেন অনলাইনে সব শিক্ষার্থীর জন্য সমান সুবিধা নিশ্চিতই এখন বড় চ্যালেঞ্জ। প্রতিবেদন নিয়ে তারা বসলে তখন বোঝা যাবে যে কতজন শিক্ষার্থীর কি প্রয়োজন। ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে এগিয়ে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ব্যবহারিক বাদে মান যাচাইয়ের অন্যান্য পরীক্ষাগুলোতে অনলাইনে অংশ নিয়ে সেমিস্টার পরিবর্তনেরও সুযোগ দেওয়া হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিকেলে অনলাইনে শিক্ষা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। শিক্ষার্থীরা অনেকে বলছেন যে আমাদের ইন্টারনেট এত কস্টলি, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছি না, কিছু সংখ্যকের কাছে আমরা পৌঁছাতে পারছি না। তাদের কাছে পৌঁছবার জন্য কোনো ডিভাইস তাদেরকে দেওয়া যায় কিনা, সমস্ত ইনপুট তার মধ্যে দিয়ে যেন অফলাইনেই তারা সেই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো নিয়েও আমাদের কাজ চলছে। অনলাইন ক্লাসরুম এটির জন্য আসলে পাঠদান করাবার জন্য শিক্ষকের প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে। যশোরে প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে ফরিদপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 4টি ডলার ও দিনার সহ 60,000 টাকা। পুলিশ জানায় সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সাবেক সেনা সদস্য আবুল বাশারকে অধিক মুনাফার লোভ প্রলোভন দেখিয়ে
ডলার কিনতে রাজি করে প্রতারক চক্রের সদস্যরা। পরে পোস্ট অফিস থেকে টাকা তুলে তাদের কথা মতো শহরের জেস টাওয়ারের সামনে যান। এ সময় ভুয়া ডলারের একটি খাম ধরিয়ে দিয়ে তার কাছ থেকে 10 লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন তিনি। পরে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। মুকসুদপুর থেকে এই চক্রের মূল হোতা দীর্ঘদিন যাবৎ যাকে কেউ ধরতে পারে না তাকে আমরা গ্রেপ্তার করেছি। আর এই চক্রে আরও 2 সদস্যকে গ্রেপ্তার করেছি। সবাই ঘটনা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আমরা 60,000 টাকা উদ্ধার করেছি। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। চলে গেলেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর, সঙ্গীতাঙ্গনের শোক, থাকবেন শ্রোতাপ্রিয় নাগরিক গায়ন হয়ে। রাজধানীতে জেকেজির মতো এবার রিজেন্ট হাসপাতালেও করোনা পরীক্ষার নামে জালিয়াতি, উত্তরা ও মিরপুরে অভিযানে আটক 8। দেশে করোনায় আরও 44 জনের মৃত্যু। করোনাকালের ঈদ যাত্রা নিয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। বাসের সংখ্যা বাড়াতে চায় মালিক সমিতি, নিরুৎসাহিত করতে পারছে না ট্রেনের সংখ্যা, জানালেন মন্ত্রী। এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ, ফেঁসে যাচ্ছেন 3 ইউপি সদস্য, নানা অনিয়মের অভিযোগ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।